বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা জাতীয় সংসদের ছবি দেখতে পাচ্ছি। তার মানে সরকার নিয়ে আলোচনা করব বা সরকারের এক ধরনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের ছবি দেখতে পাচ্ছি। প্লেটো, সক্রেটিসের বিখ্যাত ছাত্র প্লেটোর দ্য রিপাবলিক গ্রন্থটি সুপ্রসিদ্ধ। সময় পেলে তোমরা পড়ার চেষ্টা করো, জ্ঞান আসবে। যে বিশেষত প্লেটোস ডায়লগ খুব ভালো বই, সর্দার ফজলুল করিমের বাংলা অনুবাদ করা আছে। আমরা একটা ছবি দেখছি, প্রেসিডেন্সিয়াল পাওয়ার্স, মানে রাষ্ট্রপতি শাসিত বা কেন্দ্রীয় মানে ফেডারেল সরকারের যে ক্ষমতা, সেই স্ট্রাকচার কাঠামো আমরা দেখতে পাচ্ছি এখানে। ফর্মাল এবং ইনফর্মাল, মানে ফর্মালে যেটা সাংবিধানিকভাবে বলা থাকে আর ইনফর্মাল হচ্ছে যেটা বাস্তবে হয়। এটা তোমরা একটু পড়ার চেষ্টা করো। দেখো, সংখ্যাগত বাহ্যিক সাংবিধানিক অর্পণ করা ক্ষমতা, আর এটা বলতেছে প্ররোচিত করা ক্ষমতা। প্রাইভেট ইউজের জন্য প্ররোচিত করে। পারসুয়েশন মানে নিজ মতে নিয়ে আসলে পটানো। তারপরে দেখো, কমান্ডার ইন চিফ অফ দ্য আর্মিড ফোর্সেস অফ দ্য ইউএস নেগোশিয়েট ট্রিটিস উইথ ফরেন এন্টিটিস, অ্যাপয়েন্ট অ্যাম্বাসেডার্স, এই সবগুলো পাওয়ার এগুলো থেকে দিকে থাকে। ইনফর্মাল কমিউনিকেশনের মধ্যে দেখো, ওয়ান অন ওয়ান নেগোসিয়েশন উইথ মেম্বার্স অফ কংগ্রেস, ইউজ অফ হোয়াইট হাউস লেজিসলেটিভ লিয়াশন অফিস টু লবি কংগ্রেস, লবিং ইন্ডিভিজুয়াল কংগ্রেশনাল মেম্বার্স। এটা আমেরিকার ক্ষেত্রে বলা হচ্ছে। আমরা এখানে যেটা বুঝতে পারলাম যে বাস্তব ক্ষমতা এবং অবাস্তব ক্ষমতা, অনানুষ্ঠানিক ক্ষমতার মধ্যে কিছু পার্থক্য আছে। সাংবিধানিকভাবে থাকলেও সেটা কি হয়, দেখা যায় যে পারসুয়েশনে চলে আসে এবং প্রাইভেট ইউজ হয়। তো সুবিধা অসুবিধা দুটোই আছে। তবে প্রেসিডেন্সিয়াল পাওয়ার্স এটা সংবিধান থেকে, মূলত যে কোনো দেশের সংবিধান থেকে কি হয়, উৎসারিত হয় এবং সংবিধান মেনটেন করে চলা হয়। অর্থাৎ সংবিধানের প্রাধান্য বেশি থাকে এই সরকারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আমাদের প্রারম্ভিক বক্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের শর্তাবলী, গুণাবলী এবং ত্রুটি সমূহ নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, শিখন ফল এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে তা হলো, যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের শর্তাবলী কি কি বলতে পারবে, যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণাবলী কি কি বলতে পারবে, যুক্তরাষ্ট্রীয় সরকারের ত্রুটিগুলো কি কি বলতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিখন ফলের আলোকে কি কি প্রশ্ন আসতে পারে আজকে আমাদের? যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের শর্তাবলী কি কি বলো, এটা আসে। যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণাবলী কি কি বলো, এরকম প্রশ্ন আসে। অথবা যুক্তরাষ্ট্রীয় সরকারের ত্রুটিগুলো কি কি বলো। তাহলে আমরা এই তিনটা প্রশ্নের আলোকে আমাদের আজকে ক্লাস লেকচার সাজিয়েছি এবং তোমরা এগুলো ভালোভাবে উত্তর দিতে পারবে আশা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যুক্তরাষ্ট্রীয় সরকারের সংজ্ঞাটা আমরা একটু দেখব। ইংরেজি ফেডারেশন শব্দের বাংলা অর্থ হলো যুক্তরাষ্ট্র। তার মানে যুক্তরাষ্ট্র বলতে আমরা যে আমেরিকাকে বুঝাই সেটা আসলে না। যুক্তরাষ্ট্র হচ্ছে একটা শাসন ব্যবস্থা। হ্যাঁ, ফেডারেশন শব্দটি লাতিন শব্দ ফেউডাস থেকে উদ্ভূত হয়েছে। এর অর্থ সন্ধি বা মিলন। সন্ধি বা মিলন, খেয়াল করো। সুতরাং শব্দগত অর্থে কতিপয় রাষ্ট্রের সন্ধি বা মিলনের ফলে যে রাষ্ট্রের সৃষ্টি হয় তাকে যুক্তরাষ্ট্র বলে। তাহলে শাব্দিক অর্থ হচ্ছে কতিপয় রাষ্ট্রের সন্ধি বা মিলনের ফলে যে রাষ্ট্রের সৃষ্টি হয় তাকে যুক্তরাষ্ট্র বলে। যখন কতিপয় স্বাধীন রাষ্ট্র পরস্পর বিচ্ছিন্ন না থেকে পারস্পরিক চুক্তির মাধ্যমে একটি সাধারণ সার্বভৌম কর্তৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হয়ে নতুন রাষ্ট্র গঠন করে, তখন তাকে যুক্তরাষ্ট্র বলে। আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যুক্তরাষ্ট্রীয় সরকারের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়। আবার বলছি, যুক্তরাষ্ট্রীয় সরকারের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়। কেন্দ্র কি কি ক্ষমতা এক্সারসাইজ করবে, প্রদেশ কি কি ক্ষমতা এক্সারসাইজ করবে, এটা ভাগ করে দেখে সংবিধান। কেন্দ্র ও প্রাদেশিক সরকার নিজ নিজ ক্ষেত্রে স্বাধীন ও স্বতন্ত্র, তাদের উপর কেউ হস্তক্ষেপ করতে পারে না। যার যে পাওয়ার তাই সেটা এক্সারসাইজ করবে, কেউ কোনো হস্তক্ষেপ করবে না। প্রিয় শিক্ষার্থীরা, এর পরেরটা দেখো, যুক্তরাষ্ট্রীয় সরকারের সংজ্ঞা সম্পর্কে ড্রাইসি আমরা দেখব। অধ্যাপক ড্রাইসি কি বলেছেন? যুক্তরাষ্ট্র হচ্ছে জাতীয় ঐক্যের সাথে প্রদেশ বা অঙ্গরাজ্যের অধিকারের সমন্বয় সাধনের রাজনৈতিক কৌশল। আবার বলছি, যুক্তরাষ্ট্র হচ্ছে জাতীয় ঐক্যের সাথে প্রদেশ বা অঙ্গরাজ্যের
অধিকারের সমন্বয় সাধনের রাজনৈতিক একটা কৌশল, তিনি বললেন। আসলে যুক্তরাষ্ট্র হলো কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বন্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। কেন্দ্রীয় সরকার সাধারণ স্বার্থে সমগ্র যুক্তরাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করেন এবং প্রাদেশিক সরকার স্থানীয়ভাবে বা স্বাধীনভাবে প্রাদেশিক বিষয়সমূহ পরিচালনা করে থাকেন। তার মানে প্রদেশে মমতা, যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে বলো মমতা ব্যানার্জি প্রদেশে স্বাধীনভাবে এবং নরেন্দ্র মোদী কেন্দ্রে স্বাধীনভাবে ক্ষমতা এক্সারসাইজ করে থাকেন। আমেরিকাতেও তাই। প্রেসিডেন্ট জো বাইডেন যিনি নির্বাচিত হলেন তিনি স্বাধীনভাবে তার কেন্দ্রীয় ক্ষমতা এক্সারসাইজ করবেন এবং কংগ্রেসের যে আরেকটা আছে প্রতিনিধি সভা তারা তাদের ক্ষমতা আলাদাভাবে এক্সারসাইজ করবেন। আর এই যুক্তরাষ্ট্রীয় সরকারের যেই দেশগুলোতে রয়েছে যুক্তরাষ্ট্রীয় সরকার সেগুলো হলো আমেরিকা যুক্তরাষ্ট্র 1, কানাডা 2, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত প্রভৃতি দেশে যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি প্রচলিত আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সামনের দিকে অগ্রসর হই। দেখো, যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের শর্তাবলী কি কি, মানে কি কি সাফল্য মানে শর্ত আছে যেগুলো মানলে সাফল্য আসবে যুক্তরাষ্ট্রীয় সরকারে। যুক্তরাষ্ট্রীয় মনোভাব থাকতে হবে, অর্থাৎ আমরা যে একটা জাতি এরকম মনোভাব থাকতে হয়। এই রাষ্ট্রে 50টা অঙ্গরাজ্য রয়েছে আমেরিকাতে, তারা মনে করে যে তারা আমেরিকান, অর্থাৎ তারা যুক্তরাষ্ট্রীয় এবং অন্য রাষ্ট্রগুলো তাদের ভাই বা তার সম কোয়ালিটি সম্পন্ন, তাদের মধ্যে কোনো বিভেদ নাই, যুক্তরাষ্ট্রীয় মনোভাব তাদের। তারপরে ভৌগোলিক সান্নিধ্য থাকতে হবে রাষ্ট্রগুলোর মধ্যে, অর্থাৎ ভৌগোলিকভাবে কাছাকাছি থাকতে হবে একসাথে, না অথবা যুক্তরাষ্ট্রীয় সরকার সাফল্য লাভ করবে না। যেমন পাকিস্তানের সাথে বাংলাদেশ ছিল একসাথে, ভৌগোলিক সান্নিধ্য ছিল না দেখে স্বাধীন হয়ে গেছে। এরকম অনেক প্রদেশ আছে অনেক দেশে যেগুলো একসাথে নেই দেখে স্বাধীন হয়ে গেছে, ইতিহাস ঘাটলে দেখা যায়। ধর্মীয় ঐক্য থাকে, ধর্মীয় ঐক্য থাকলে যুক্তরাষ্ট্রের বন্ধনটা আরো স্ট্রং হয়। অথবা নির্দিষ্ট কোনো একটা প্রদেশে যদি ধর্মীয় সংখ্যাগরিষ্ঠরা ভিন্ন ধর্মের হয় রাষ্ট্রের চাইতে, মানে রাষ্ট্রের জনগণের চাইতে অন্য ধর্মাবলম্বী হয়, তাহলে দেখা যায় তারা স্বাধীন হতে চায় ধর্মীয় ঐক্যের ভিত্তিতে। এই কারণে ধর্মীয় ঐক্য থাকা একান্ত জরুরি। ভাষা ও সংস্কৃতিগত ঐক্য থাকলে যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্য আসে। কারণ একটা জাতির যদি ভাষাগত ঐক্য না থাকে, সংস্কৃতিগত ঐক্য না থাকে, তাহলে তারা ভিন্ন হিসাবে পরিগণিত হয়, তারা তাদের বন্ধনটা শক্ত ও মজবুতভাবে চালিয়ে যেতে পারে না। রাজনৈতিক সচেতনতা, সমগ্র জাতির মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকতে হবে। সৎ ও যোগ্য নেতৃত্ব থাকলে যুক্তরাষ্ট্রীয় সরকার সাফল্য লাভ করে। আর সাংবিধানিক প্রাধান্য, এগুলো নিরাপত্তার দায়কে সংবিধান সংবিধান বলে দেয় কোথায় কি করতে হবে, যুক্তরাষ্ট্রীয় সরকার কি করবে, কেন্দ্রীয় সরকার যেটা যুক্তরাষ্ট্রীয় সরকারও সেটা, তাদের সাংবিধানিক ক্ষমতা থাকে এবং রাজ্য সরকারেরও আলাদা সাংবিধানিক ক্ষমতা থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের শর্তাবলী আমরা আরো কয়েকটা দেখব। স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ থাকে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে সেপারেশন অফ পাওয়ারে চেক অফ ব্যালেন্স আছে, অর্থাৎ বিচার বিভাগের কেউ হস্তক্ষেপ করতে পারে না, প্রেসিডেন্ট নিজেও বিচার বিভাগ হস্তক্ষেপ করতে পারে না, বরঞ্চ বিচার বিভাগ প্রেসিডেন্টকে রুল জারি করতে পারে, জবাবদিহির আন্ডারে নিয়ে আসতে পারে। লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান, যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্য নির্ভর করে লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের উপর। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকে যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের শর্তাবলী হিসাবে। আমরা দেখতে পাই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা সফলভাবে তাদের কার্যাবলী সম্পাদন করে থাকেন। অভিন্ন ও রাজনৈতিক অর্থনৈতিক আশা আকাঙ্ক্ষা থাকে, যেমন আমেরিকা বিশ্বের সুপার পাওয়ার হতে চায় অর্থনৈতিক এবং সামরিকভাবে, ব্রিটেন, চীন, তাদের সমগ্র প্রদেশেই তারা অভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক আশঙ্কা পোষণ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাজনৈতিক প্রতিষ্ঠানগত সাদৃশ্য থাকে তাদের, অর্থাৎ রাজনৈতিক প্রাতিষ্ঠানিকীকরণ বা পলিটিক্যাল কালচার ভালোভাবে তারা মেনটেন করে, ফলে তাদের মধ্যে বিভেদ তৈরি হয় না। আইন মেনে চলার মনোভাব থাকতে হবে যুক্তরাষ্ট্রীয় সরকারের, নাহলে সেটা বিফলে যাবে। সমতা, সকল রাষ্ট্রের সমতা বিধান করতে হবে, অঙ্গরাজ্যগুলোর মধ্যে কোনো বিভেদ থাকা যাবে না, অর্থনৈতিক সামরিক কোনো ক্ষেত্রে নয়। সমতা থাকলে তবে সেটা কি হবে, যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের শর্ত হিসাবে পরিগণিত হবে। আর্থিক সামর্থ্য থাকতে হবে যুক্তরাষ্ট্র পরিচালনা করার জন্য। তাহলে আমরা দেখলাম 15টা শর্ত, যা থাকলে যুক্তরাষ্ট্রীয় সরকার সাফল্যের মুখ দেখে, আর এগুলো যদি না থাকে তাহলে ব্যর্থ হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সামনের দিকে আরো অগ্রসর হব। জোড়া কাজের প্রশ্ন তোমাদের, যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণাবলী কি কি, 5 মিনিট সময় এটা আমরা একটু পড়বো। এখন প্রশ্নটা দিয়ে দিলাম আগে।
দেখো তার আগে একটু খেয়াল করে আলোচনায়, যুক্তরাষ্ট্রের সরকারের সাংবিধানিক প্রাধান্য স্বীকৃত যুক্তরাষ্ট্রীয় আদালতের উপর সংবিধানের ব্যাখ্যা করার চরম ক্ষমতা ন্যস্ত থাকে। অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় আদালত চরম ক্ষমতা সম্পন্ন আদালত, যে কোনো কারো কার্যাবলী তারা কি সংবিধানের ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা তাদের আছে, এবং সংবিধান অনুসারে যদি কেউ পরিচালিত না হয় তবে তাকে সংবিধান অনুসারে পরিচালনা করতে বাধ্য করবে কে? বিচার বিভাগ। এটা যুক্তরাষ্ট্রের সরকারের অন্যতম একটা বৈশিষ্ট্য এবং গুণ বলা যায়, ন্যায় বিচারের মানদণ্ড হিসেবে কাজ করে। আমরা এবার গুণাবলীগুলো দেখব। জাতীয় ঐক্যের সাথে আঞ্চলিক স্বাতন্ত্র্য বোধের সমন্বয় ঘটায়। জাতীয় ঐক্য থাকে বিশাল ঐক্য, বিশাল দেশ হলে জনসংখ্যা বেশি হয়, অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পায়, ফলে বিশ্বে আধিপত্য বিস্তার করা সম্ভব হয়, ছোট রাষ্ট্রের পক্ষে যেটা সম্ভব নয়। এবং আঞ্চলিক স্বাতন্ত্র্য বোধ ও সমন্বয় বজায় রাখে আঞ্চলিক নিয়ম দ্বারা। কেন্দ্র ও প্রদেশে আলাদা আলাদা নিয়ম থাকে। বৃহৎ ও বৈচিত্র্যময় রাষ্ট্রের জন্য উপযোগী, যেমন ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, চায়না, এগুলোর জন্য যুক্তরাষ্ট্র খুব ভালো উপযোগী। স্বৈরশাসন প্রতিরোধ করে, অর্থাৎ একনায়কতন্ত্র প্রতিরোধ করে যুক্তরাষ্ট্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের কাজের চাপ হ্রাস পায়। বাংলাদেশ যেমন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত ছাড়া অনেক কিছু সম্ভব নয় করা। এই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর উপর কাজের চাপ ব্যাপক হারে বেড়ে যায়, কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার হলে কেন্দ্রীয় সরকার, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কাজের চাপ অনেক হ্রাস পাবে। এটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়, যেহেতু ক্ষমতা ভাগ করা থাকে তাই কাজের চাপ কম থাকে। আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রসার ঘটে, অর্থাৎ প্রত্যেকটা অঙ্গরাজ্য স্বাধীনভাবে শাসিত হয়, ফলে তারা শোষিত হচ্ছে এই ধারণা মনের মধ্যে পোষণ করে না। রাজনৈতিক চেতনা জাগ্রত থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারের গুণাবলী আরো কিছু দেখি। ক্ষুদ্র রাষ্ট্রগুলোর সমন্বয়ে শক্তিশালী রাষ্ট্র গঠন করা সম্ভব হয়, নতুবা তাদের অস্তিত্ব হয়তো বিশ্ব মানচিত্রে থাকবে না। ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের জাতীয় সংহতি ও স্থিতিশীলতা অর্জন করে। দেখো এটা একটা গুণাবলী, জাতীয় সংহতি অর্জন করে, স্থিতিশীলতা অর্জন করতে পারে। কেন্দ্র ও প্রদেশের মধ্যে ভুল বোঝাবুঝির আশঙ্কা কম, কারণ যেহেতু সংবিধান অনুসারে দেশ পরিচালনা করা হয়, ভুল বোঝাবুঝি হয় না। স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটে, অর্থাৎ প্রদেশগুলা যেহেতু স্বায়ত্তশাসন, প্রদেশের নেতারা কি হয়? কেন্দ্রীয় নেতা পরিণত হয়, অর্থাৎ প্রত্যেকটা নেতাই আগে কেন্দ্রীয় এবং স্থানীয় নেতা থেকে আস্তে আস্তে কেন্দ্রীয় নেতায় পরিণত হয়। তাদের নেতৃত্ব গুণ বহুলাংশে বৃদ্ধি পায় এবং ভালো নেতৃত্বের বিকাশ ঘটে। তারপর স্থানীয় সমস্যার সমাধানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু স্থানীয় সরকারে স্থানীয় সমস্যার সমাধান করে, তাই কেন্দ্রীয় সরকার এখানে হস্তক্ষেপ করে না এবং বিরূপ প্রভাব সৃষ্টি হয় না। দেখো দলীয় কাজ যেটা আছে, যুক্তরাষ্ট্রের সরকার ত্রুটিগুলো কি কি বলো, তাহলে আমরা এটা দেখবো এখন কি কি দোষ আছে, আমরা এটা একটু পর্যালোচনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো দেখি কি কি ত্রুটি আছে। দোষ বা ত্রুটি: ব্যয়বহুল সরকার ব্যবস্থা, অর্থাৎ যেমন দুইটা পার্লামেন্ট চালাতে হয়, এমপিদের বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পায়, ফলে এটা অনেক ব্যয়বহুল সরকার ব্যবস্থা হিসাবে পরিগণিত হয়। এবং অন্যান্য ক্ষেত্রেও অনেক ব্যয়বহুল থাকে। কেন্দ্র এবং প্রদেশের জন্য আলাদা বাজেট দিতে হয়, আলাদা প্রশাসন থাকে, আলাদা আলাদা সবকিছু সিস্টেম হওয়ার কারণে টাকা পয়সা বেশি লাগে। তাহলে বুঝতে পেরেছো এটা একটা ব্যয়বহুল ব্যবস্থা। শাসনতান্ত্রিক জটিলতা: কেন্দ্র এবং প্রদেশের মধ্যে মাঝে সাঝেই শাসনতান্ত্রিক জটিলতা দেখা দেয়। শাসনতান্ত্রিক জটিলতা: কেন্দ্র এক ধরনের শাসন চায়, প্রদেশ দেখা যাচ্ছে স্থানীয় জনগণ আরেক ধরনের শাসন দেখতে পছন্দ করে, এই নিয়ে বিরোধ দেখা দেয়। যেমন নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জির মধ্যে আমরা বেশ কিছু বিরোধ দেখতে পেয়েছি তিস্তা পানি চুক্তি সহ অন্যান্য ব্যাপারগুলো নিয়ে। অর্থাৎ নরেন্দ্র মোদী চাইলে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার বিরোধী দলীয়, ফলে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের সাথে দ্বিমত পোষণ করছে, ফলে শাসনতান্ত্রিক জটিলতা দেখা দেয়। দুর্বল সরকার: যুক্তরাষ্ট্রের সরকার দুর্বল সরকারে পরিণত হয়। বিভিন্ন দলের শাসন এমপি থাকার ফলে দেখা যাচ্ছে দুই কেন্দ্রের সংখ্যাগরিষ্ঠতা না থাকলে সরকার শক্তিশালী হিসাবে কাজ করতে পারে না, সরকারের গঠন দুর্বল হয়ে যায়। কোনো একটা বিল পাশ করাতে গেলে 2/3 ভোটাভুটির যদি প্রয়োজন হয়, দেখা যায় সেক্ষেত্রে দুর্বল সরকার হয়, বিরোধী দলের সাহায্য ছাড়া কাজ করতে পারে না। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়, দুই কক্ষে যেহেতু আইন পাশ করাতে হয় বা সিদ্ধান্তটি পাশ করাতে হয়, তাই সিদ্ধান্ত গ্রহণে অনেক দেরি করে ফেলে যুক্তরাষ্ট্রীয় সরকার। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে জটিলতা তৈরি হয় সবচেয়ে বেশি, এটা তোমাদের বলেছি যে কেন্দ্র এক ধরনের চুক্তি করতে চায়, রাজ্যগুলো চায় অন্য ধরনের চুক্তি করতে, আলাদাভাবে স্বায়ত্তশাসন উপভোগ করতে, ফলে কেন্দ্রের স্বার্থে স্বার্থ নিয়ে
রাজ্যগুলোর কি হয়, দ্বন্দ্ব দেখা দেয়, ফলে এটা যুক্তরাষ্ট্রীয় সরকার দুর্বল হয়ে পড়ে। নাগরিকদের উদাসীন্য বৃদ্ধি করে। যুক্তরাষ্ট্রীয় সরকারে নাগরিকরা তেমন জিটিফুল হয় না, উদাসীন্য হয়। মানে যেহেতু কেন্দ্রীয় সরকার একটা, রাজ্য সরকার একটা, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে জটিল সরকার পদ্ধতি নাগরিকরা বুঝতে পারে না, উদাসীন থাকে। জটিল পদ্ধতি বটে, যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি একটা জটিল পদ্ধতি। অনমনীয়তা, জরুরি অবস্থার জন্য অনুপযোগী, অর্থাৎ জরুরি অবস্থা জারি করতে হলে দুই কক্ষের আলোচনা করতে হয়, অর্থাৎ উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বা দুই পার্লামেন্টে আলোচনা করতে হয়, ফলে জরুরি ব্যবস্থা ঘোষণা করতে দেরি হয়ে যায়, ঘোষণা করা যায় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এক নজরে দেখতে পেয়েছো যে কি কি ত্রুটি রয়েছে। সকল শাসন ব্যবস্থারই দুষ্ত্রুটি রয়েছে, তবে আমি মনে করি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বা সরকার খুব ভালো একটা সরকার, যেখানে গণতন্ত্র সঠিকভাবে প্রতিফলিত হয় এবং দুই কক্ষেই গণতান্ত্রিকভাবে নেতৃবৃন্দ নির্বাচিত হয় এবং জবাবদিহিতা থাকে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। যুক্তরাষ্ট্রীয় সরকার ও কেন্দ্রীয় সরকারের মধ্যে তুলনামূলক আলোচনা। তাহলে আমরা আগে যেহেতু পড়েছি এককেন্দ্রিক সরকার কাকে বলে, কেবল যুক্তরাষ্ট্রীয় সরকার পড়লাম, তাইলে যুক্তরাষ্ট্রীয় সরকার এবং এককেন্দ্রিক সরকারের মধ্যে আলোচনা আমরা দেখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দ্য এন্ড। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।